আসসালামু আলাইকুম ভাইয়ারা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। যারা বর্তমানে নবম দশম শ্রেণীতে পড়তেছো, তোমাদের যে অ্যাকাউন্টিং সাবজেক্ট রয়েছে, এই সাবজেক্টে আজকে আমি নগদান বইয়ের অনুশীলনী যে 1 নম্বর অঙ্কটি রয়েছে, তোমাদের বইয়ের অনুশীলনী যে 1 নম্বর অঙ্কটি রয়েছে, ওই অঙ্কটি আজকে আলোচনা করব। ওই অঙ্ক থেকে আমি আজকে এক ঘোড়া নগদান বই আলোচনা করব, এবং যাতে তোমাদের এক ঘোড়া থেকে শুরু করে 2 ঘোড়া 3 ঘোড়া সবগুলো আমি পর্যায়ক্রমে আলোচনা করব। যেহেতু একটি সৃজনশীলে তোমাদের এক ঘোড়া এবং 2 ঘোড়া থাকে না, সেক্ষেত্রে আমি আলাদা আলাদা সৃজনশীল বাছাই করে নিয়েছি এবং পরবর্তী সেগুলো আমি আলোচনা করব আজকের ক্লাসে। তোমরা এক ঘোড়া নগদান বই যেটা রয়েছে সেটা একদম পানির মতো পরিষ্কার করতে, যাতে তোমাদের পরবর্তীতে এক ঘোড়াতে কোনো ধরনের সমস্যা না থাকে। তুমি যদি এক ঘোড়া নগদান বই পারো, তখন তুমি 2 ঘোড়া পারবা, আর যখন তুমি 2 ঘোড়া পারবা তখন 3 ঘোড়া তুমি একদম ইজি লাগবে। প্রথমে 3 ঘোড়াতে একটা বাট্টার কলাম যোগ হবে, 2 ঘোড়াতে একটা ব্যাংকের কলাম যোগ হবে নগদান বই, এক ঘোড়াতে সেটা নগদান শুধু আছে, ব্যাংকের কলাম নাই। উল্টা দিক থেকে বলে আসলাম, কারণ হচ্ছে এক ঘোড়া নগদান বইয়ে তোমার ব্যাংকের কলাম থাকবে না, 2 ঘোড়া নগদান বইয়ে নগদের কলামও থাকবে, ব্যাংকের কলামও থাকবে। 3 ঘোড়া নগদান বইয়ে নগদ এবং ব্যাংক থাকবে, পাশাপাশি একটা বাট্টার ঘর এক্সট্রা থাকবে। এজন্য এক ঘর নগদান বইয়ের ঘর সংখ্যা 10টা, 2 ঘর নগদান বইয়ের ঘর সংখ্যা 12টা এবং 3 ঘর নগদান বইয়ের ঘর সংখ্যা 14টা। ঠিক আছে? তো আজকে আমরা যেহেতু এক ঘর নগদান বইয়ের সম্পর্কে আলোচনা করব, সৃজনশীলের একটা সৃজনশীল তোমরা দেখতেই পাচ্ছ। এই সৃজনশীলের মাধ্যমে তোমাদের গ নম্বরে যেটা বলছে, গ নম্বরে বলছে যে এক ঘর নগদান বই প্রস্তুত করে। একদম এক ঘর নগদান বই কীভাবে কী করতে হবে সব কিছু আমি তোমাদের আজকে একটা ক্লাসে তোমাদের কভার করে দেব। চলো আর কথা বেশি না বাড়িয়ে আমরা এক ঘর নগদান বইটা করে ফেলি। তো প্রথমে বলছে ঢাকার ইসলামপুরের মেসেস দেবালিনা বস্ত্রালয় এর 2017 সালের মে মাসের কয়েকটি লেনদেন দেওয়া হয়েছে বা নিম্নরূপ হলো। মের 1 তারিখ হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা। হ্যাঁ, যারা আমাদের নগদান বইয়ের যে একটা ক্লাস দেওয়া হয়েছিল, এই ক্লাসে আমরা বিস্তারিত আলোচনা করেছিলাম এবং ডেবিট এবং ক্রেডিট পাস নিয়ে কিছু কথা বলেছিলাম, যে ডেবিট পাশে কোনগুলো বসবে, ক্রেডিট পাশে কোনগুলো বসবে, এবং বিশেষ করে প্রারম্ভিক যে জাবেদাটা রয়েছে, মানে 1 তারিখে যে জাবেদা থাকে বা লেনদেনটি থাকে, এই লেনদেনটি অনেকের অসুবিধা হয়, কোনটা ডেবিটে যাবে কোনটা ক্রেডিটে যাবে সেটা বুঝতে অসুবিধা হয়। সেই জন্য আমি একদম আলাদা করে দিয়েছিলাম যে এই সিস্টেমগুলো ডেবিটে বসবে, এই সিস্টেমগুলো ক্রেডিটে বসবে, একদম একসাথে থাকলে এটা ডেবিট অবজে। আমি সব কিছু আলোচনা করছি, যাদের প্রারম্ভিক জাবেদা মানে 1 নম্বরের জাবেদাটা নিয়ে সমস্যা হয় তারা ওই ক্লাসটা দেখে আসতে পারো, একদম সহজভাবে বুঝিয়ে দিচ্ছে এখানে। তো মেয়ের 1 তারিখ বলা হচ্ছে প্রারম্ভিক নগদ তহবিল 60,000 টাকা। মে 4 তারিখ কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% বাট্টায় নগদে বিক্রয়। তারপর হচ্ছে 10 তারিখ হচ্ছে পাবনার শাহী বস্ত্র বিতান হতে 10% বাট্টায় কাপড় ক্রয় 80,000 টাকা। সেটা লেনদেন নয় কেন? তুমি যদি আমাদের এই বেসিক ক্লাসটা দেখো, ক্লাস আমি দিয়েছি অলরেডি নগদান বইয়ে, ওটা দেখতে আশা করি বুঝতে পারো কেন 10 তারিখে লেনদেন হয়নি। সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। অগ্রিম দোকান ভাড়া প্রদান 30,000 টাকা। মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় ক্রয়। যেহেতু মূলধন থেকে মালিকের খরচ ব্যয় করে, সেটা লেনদেন নয়। এপ্রিল মাসে বিদ্যুৎ বিল পরিশোধ 2,500 টাকা। এখন গ নম্বরে বলা হয়েছে যে উল্লেখিত লেনদেন হতে এক ঘর নগদান বই প্রস্তুত করো। তো আমরা এক ঘর নগদান বইটা এখনই প্রস্তুত করছি। চলো আর বেশি দেরি না করে তো প্রশ্ন একটু ভালো করে দেখে নাও, যেহেতু আমার এখানে জায়গা নেই, এটা সাইডে রাখতে হবে। আশা করি তোমরা দেখতে পেরেছ। তোমরা প্রথমে নগদান বইয়ের ঘরটা দেখতে পাচ্ছ, যে মেসার্স দেবালিনা বস্ত্রালয় এক ঘর নগদান বই, এভাবে সাজিয়ে নিবা। তোমাদের সময় বাঁচানোর জন্য আমি একদম শর্টভাবে করার জন্য ঘরটাও আগ থেকে করে রাখছি। এপাশে ডেবিট হবে, এপাশে ক্রেডিট হবে। ঠিক আছে? তারিখ প্রাপ্তি ভাউচার নন খতিয়ান বিশিষ্ট টাকা, তারিখ প্রদান ভাউচার নন খতিয়ান বিশিষ্ট টাকা। ঠিক আছে? এই সম্পর্কে যেটা আমি আলোচনা করছি, সেক্ষেত্রে এখানে আর বেশি কথা বলছি না। প্রথমে বলা হয়েছে যে তারিখটা দিবা, তারিখটা হচ্ছে 2017 তারিখ, 2017 সাল, তারিখ হচ্ছে মে 1 তারিখ, মে 1 তারিখ বলছে প্রারম্ভিক নগদ তহবিল। যখন নগদ তহবিল বলছে সেটা নগদে, ভাই এটা প্রাপ্তির সাইডে বসবে। ঠিক আছে? প্রথমে লিখবা যে ব্যালেন্স বিটি, ব্যালেন্স
ব্যালেন্স বিডি দিয়ে নগদ কলামে, যেহেতু এখানে নগদের কলাম একটি আছে, নগদ কলামে 60,000 টাকা লিখবা। ঠিক আছে, আশা করি তোমরা প্রথম নম্বর এন্ট্রি যেটা আছে সেটা বুঝতে পেরেছো। আমি আবার বলছি মেয়ের 1 তারিখ ব্যালেন্স বিডি দিয়ে 60,000 টাকা লিখবা। তারপর বলছে 4 তারিখ বলছে কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ কাপড় 200 টাকা দরে 150 গজ কাপড় 5% পাট্টায় নগদে বিক্রয় করে। তো দেখো প্রশ্নটা তোমরা দেখো, কুমিল্লার তপু ট্রেডার্সের নিকট প্রতি গজ 200 টাকা দরে 150 গজ কাপড় 5% পাট্টায় নগদে বিক্রয়, সেটা কীভাবে লিখবা? বিক্রয় করছে, আয় হয়েছে, আয় মানে ডেবিট পাশে বসবে। ঠিক আছে, ডেবিট পাশে বসবে। ঠিক আছে, কীভাবে বসবে ক্যালকুলেশনটা তোমাদের করাই দেখাই। দেখো 150 200 টাকা এবং 150 মানে 200 টাকা দরে 150 গজ কাপড় 5% পাট্টা বিক্রয়। এখন তুমি 200 গুণ 150 গুণ করার পর 3,000 টাকা দেখতে পাচ্ছ, 30,000 টাকা। তো 30,000 টাকা 5% করার ফলে 5% করার ফলে 1,500 টাকা। আমরা এখন 30,000 থেকে যদি 1,500 টাকা বিয়োগ দিই, দেখতে পাচ্ছি 28,500 টাকা। এই 28,500 টাকা হচ্ছে আমাদের এই বিক্রয়ের টাকা, হচ্ছে 4 তারিখের টাকা হবে 28,500 টাকা। 28,500 টাকা। আশা করি তোমরা হিসাবটা বুঝতে পেরেছ। এখন আমরা টাকাটা লিখবো। এখন দেখো মে 4 তারিখ লোহা চার করলে করে এরবে। দেখো আমরা মে 4 তারিখ দিয়ে লিখবো যে এখন কুমিল্লা তপু ট্রেডার্সও লিখতে পারি, আমরা বিক্রয় লিখতে পারি। ঠিক আছে, আমরা এখন লিখবো যে তপু ট্রেডার্স। তপু ট্রেডার্স হিসাব লেখার পরে আমরা পেয়েছি কত টাকা ভাই? 28,500 টাকা। আমরা ক্যালকুলেশনটা করে তোমাদের দেখাইছি 28,500 টাকা কোন জায়গা থেকে আছে, তোমরা আশা করি বুঝতে পেরেছ। এরপর বলা হয়েছে যে 10 তারিখ এন্ট্রিতে আসবে না বলছিলাম, সজল ট্রেডার্স হতে প্রাপ্তি। প্রাপ্তির যে কথাটা দেখতে পাচ্ছ, প্রাপ্তি থাকলে প্রাপ্তির সাইডে বসবে, প্রদান থাকলে প্রদানের সাইডে বসবে। ঠিক আছে, এটা মাথায় রাখবা। সজল ট্রেডার্স হতে প্রাপ্তি, তুমি সজল ট্রেডার্স দিয়ে প্রাপ্তি, প্রাপ্তি কোনটা ভাই? ডেবিট সাইড হচ্ছে প্রাপ্তি। তুমি সজল ট্রেডার্স হতে প্রাপ্তি 40,000 টাকা। তো তুমি এখানে এরকম লিখতে পারো, তারিখটা হচ্ছে 13 তারিখ, সজল ট্রেডার্স হিসাব লেখার পর 40,000 টাকা এ পাশে লিখে দেবা, টাকার কলমে 40,000 টাকা লিখে দেবা। হ্যাঁ, আর হ্যাঁ, তোমরা যে এখানে লাস্টে যে দাগটা দেখতে পাচ্ছ, মানে হচ্ছে আমি যে ক্লোজ করে দিয়েছি, এই ক্লোজটা তোমরা করবা না। আমি যেহেতু এখানে কম এন্ট্রি দেখতে 5 থেকে 7টা এন্ট্রি আছে মনে হয়, কম এন্ট্রি দেখে আমি আইডিয়া করে এতটুকু দিয়েছি, তোমরা এই দাগটা পরে দিবা। আর হ্যাঁ, যারা এখানে কলম দিয়ে, আমি তোমাদের হাইলাইট করার জন্য কলম দিয়ে লিখেছি, তোমরা কালারিং কলমে ব্যবহার করবা না এবং পেন্সিল দিয়ে বক্সগুলো করবা, মানে ছকটা পেন্সিল দিয়ে করবা এবং কালো কালারের কলম দিয়ে লেখাগুলো লিখবা। ঠিক আছে, তো 13 তারিখটা আমি তোমাদের আশা করি বুঝাতে পেরেছি। সজল ট্রেডার্স হতে প্রাপ্তি যেহেতু বসে, প্রাপ্তির সাইডে বসতে সজল ট্রেডার্স হিসাব লিখছো, টাকাটা এখানে লিখে দিছো। ঠিক আছে, এরপর বলছে যে, এরপর কি বলছে? অগ্রিম দোকান ভাড়া প্রদান, যেহেতু প্রদান আছে, এটা প্রদানের সাইডে বসবে। প্রদান মানে কোন সাইডে বসবে ভাইয়া? প্রদান মানে সেটা, প্রদান মানে ক্রেডিট সাইডে বসবে, ক্রেডিট সাইডে বসবে। ক্রেডিট সাইডে তুমি অগ্রিম দোকান ভাড়া লিখতে পারো। এখানে যেহেতু 15 তারিখ আছে, 15 তারিখ অগ্রিম দোকান ভাড়া আছে, তুমি দোকান ভাড়া দিয়েও লিখতে পারো, অগ্রিম দোকান ভাড়া বা দোকান ভাড়া। যেহেতু কোনো অগ্রিম আছে, আমরা অগ্রিম দোকান ভাড়া লিখতে পারি। এখানে লিখবে এরকম, সালটা প্রথমে লিখে ফেলো, 2017 মে হচ্ছে 15 তারিখ, অগ্রিম দোকান ভাড়া
অগ্রিম দোকান ভাড়া হিসাব লিখে টাকা কত আছে ভাইয়া? টাকা আছে 30,000 টাকা। 30,000 টাকা এপাশে লিখে দিবা, ঠিক আছে? এপাশে লিখে দেওয়ার পর কাজ শেষ তোমার। 30,000 টাকা লিখার পর তোমার কাজ এটা শেষ। এরপর আছে মালিকের মেয়ের জন্য 2,000 টাকার কাপড় প্রদান। এটা মালিকের জন্য, যেহেতু মালিকের নিজ ব্যক্তি তহবিল থেকে এটা উত্তোলন করা হয়েছে, সেটা তোমার এখানে লেনদেন নয়। এপ্রিল মাসের বিদ্যুৎ বিল পরিশোধ, মানে এটা হচ্ছে মে, এপ্রিল হচ্ছে আগের মাস, এটা মে মাসে হিসাব করতেছি আমরা। এপ্রিল হচ্ছে মানে গত মাসের বিল এ মাসে পরিশোধ করছে, ঠিক আছে? সেহেতু এটা তোমার ব্যয় হয়েছে, আমরা ব্যয়ের হিসাব লিখবো যে ক্রেডিট সাইডে, ঠিক আছে? সম্পদ এবং ব্যয় ক্রেডিট সাইডে, আয় দায় মালিকানা সত্ত্ব ডেবিট সাইডে। তো এখন লিখবা যে বিদ্যুৎ বিল পরিশোধ, এখানে লিখবা কত তারিখ? 25 তারিখ দিয়ে লিখবা বিদ্যুৎ বিল পরিশোধ। আচ্ছা, বিদ্যুৎ বিল হিসাব লিখতে পারো, বিদ্যুৎ বিল হিসাব, বিল হিসাব লিখবা। লিখার পর কত টাকা? 2,500 টাকা। এতটুকু পর্যন্ত আশা করি সবাই বুঝতে পেরেছ। এতটুকু পর্যন্ত বোঝার পরে অনেকের সমস্যা হয় কি, টাকার হিসাবটা কিভাবে করব। এটা হচ্ছে মেইন সমস্যা আশা করি সবার। টাকার হিসাবটা কিভাবে করবা? প্রথমে তোমরা একটু জায়গা রেখে ক্লোজ করে, উপরে একটু জায়গা রেখে দুটো সাইডে ক্লোজ করে ফেলবা। ক্লোজ করার পরে তোমরা টাকার হিসাব, টাকাগুলো যোগ করবা। দেখো আমি তোমাদের দেখাচ্ছি, টাকাগুলো যোগ করবা। কত টাকা আছে এখানে? 60,000 টাকা যোগ 28,500 টাকা, 40,000 টাকা, 1,28,500 টাকা। এখানে কত টাকা আছে? 30,000, 31, 32,500 টাকা। তোমরা দুই পাশের টাকাটাই যোগ করবে, যেহেতু এখানে টাকা কম আছে সেহেতু আমি মুখে বলে দিতে পারছি যে 32,500 টাকা। দুটোটা যোগ করার পর যে টাকাটা বেশি হবে, যে সাইডে টাকাটা বেশি হবে সেটা দুনো পাশে লিখে ফেলবা। এখন যেহেতু আমরা এখানে দেখতে পাচ্ছ যে 1,28,500 টাকা, এই টাকাটা বেশি আসছে, সেটা আমরা এই পাশে লিখে ফেলবো, ঠিক আছে? এখানে লিখবা যে 1,28,500 টাকা লিখছি। এবার এখানে লিখবে 1,28,500 টাকা। লিখার পর এখানে আমরা ডাবল ক্লোজ করে দিব, এইভাবে ক্লোজ করে দিব, এ পাশে এভাবে ক্লোজ করে দিব। ক্লোজ করার পরে এদিকে 28,500 টাকা লিখছো না? এখন 28,500 টাকা হওয়ার জন্য এদিকে কত টাকা কম? আমি বোঝাতে চাচ্ছি যে তোমাদের যে ক্রেডিট সাইডে টাকা কম আছে, যে পাশে টাকা কম হবে, যে টাকাটা বেশি লিখছো এটা লিখে ফেলার পরে যে পাশে টাকাটা কম হয়েছে ওই কম টাকা যেদিকে হয়েছে সেদিকে বাদ বাকি টাকাগুলো তোমাকে লিখতে হবে। মানে হচ্ছে এদিকে তোমাদের 32,500 টাকা আছে, আর টাকা অনেক কম আছে, মানে হচ্ছে ডেবিটের টাকা এবং ক্রেডিটের টাকা সমান করে তোমাকে লিখতে হবে। কত টাকা কম আছে সেটা আমরা এখন ক্যালকুলেশন করে দেখব, ঠিক আছে? তো দেখো আমাদের ডেবিট ক্রেডিট সাইডে আছে 32,500 টাকা, 32,500 টাকা আছে, কিন্তু আমার নিচে আছে 1,28,000 টাকা। তাহলে কত টাকা কম আছে? 1,28,500 মাইনাস 32,500 টাকা, বরাবর 96,000 টাকা আমাদের ক্রেডিট সাইডে কম আছে। সেহেতু আমরা এটা কীভাবে লিখব? দেখো আমরা লিখে দেখাচ্ছি কীভাবে লিখবা। তোমরা যেদিকে টাকা কম হবে সেদিকে ব্যালেন্স সিডি হবে, ব্যালেন্স সিডি। আমি আবার বলছি, যেদিকে টাকা কম হবে সেদিকে ব্যালেন্স সিডি, আর যেদিকে টাকা ঠিক আছে সেদিকে ব্যালেন্স বিডি। তো এখানে লেখার সময় তোমরা মে মাসে যখন সিডি লিখবে তখন মে মাস কত তারিখে শেষ হয়? মে মাস 31 তারিখে শেষ হয়। এই 31 তারিখে লিখে, সরি এটা মে মাস 31 তারিখ লিখে ব্যালেন্স সিডি দিবা, ব্যালেন্স সিডি দিবা। ব্যালেন্স সিডি দেওয়ার পর 96,000 টাকা আমাদের কম হয়েছিল, 96,000 টাকা। এই 96,000 টাকা দিয়ে
লিখবা। এবার অনেকের প্রশ্ন হতে হবে 96,000 টাকা আমি এখানে কেন লিখবো? হ্যাঁ, এর কারণ প্রশ্নের উত্তর একটাই হচ্ছে, এদিকে যে 1,28,500 টাকা হয়েছে, এই পাশে 1,28,500 টাকা হয়েছে, এই পাশে 1,28,500 টাকা মিলানোর জন্য আমরা এই দুইটা টাকা যোগ করে 1,28,500 থেকে বিয়োগ করার পর যে টাকাটা আসছে সেটা আমরা এই পাশে লিখে দেব। যে পাশে টাকা কম হবে সে পাশে আমরা লিখব, ঠিক আছে? এখন এই পাশে টাকা লিখলে এর বিপরীত পাশে নিচে লিখে দিবা। যখন তুমি এই পাশে টাকাটা লিখছো তখন তার বিপরীতে এই পাশে নিচে টাকাটা লিখবা। যখন তোমার এই পাশে টাকা কম হবে তখন এটার বিপরীতে এ পাশে টাকাটা লিখবা। আশা করি তোমাদের আমি বোঝাতে পেরেছি। এই 96,000 টাকাটা আবার এই পাশে লিখে দিবা। এই পাশে লিখবা কেন? এদিকে কম হয়েছে, এদিকে হচ্ছে ব্যালেন্স বিডি লেখার জন্য এই পাশে লিখবা। যখন তোমার এই পাশে টাকা কম হবে সেক্ষেত্রে এটার বিপরীতে এ নিচে করে এখানে লিখবা, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার ব্যালেন্স বিডি। সেটা কীভাবে লিখবা? ব্যালেন্স বিডি লেখার সময় এটা মেয়ের পরের মাসের 1 তারিখে লিখতে হয়। মেয়ের পরে জুনের 1 তারিখ, জুনের 1 তারিখ দিবা। লেখার পর এখানে লিখবা যে ব্যালেন্স বিডি দিবা। ব্যালেন্স বিডি 96,000 টাকা। যখন তুমি এই পাশে টাকাটা লিখছো এটার বিপরীতে এ পাশে লিখবা। যখন তোমার এই টাকাটা যদি এ পাশে কম হয় এটার বিপরীতে এ পাশে লিখবা, এবং ব্যালেন্স বিডিটা তুমি এখানে মাসের 1 তারিখ দিয়ে এ পাশে লিখবা। এইভাবে তোমরা মূলত এক ঘর নগদান বইটা নির্ণয় করবা, ঠিক আছে? আমি আবারও বলছি, তোমরা টাকাগুলো সম্পূর্ণভাবে লিখার পর ব্যালেন্স বিডিটা এন্ট্রিগুলো সম্পূর্ণভাবে সেট করার পরে তোমরা যে পাশে টাকা বেশি, টাকা যেগুলো আছে মানে ডেবিট পাশে টাকাগুলো যোগ করবা, এবং যোগ করার পর এক পাশে লিখবা। সাপোজ আমার এখানে হয়েছিল যে 2,28,500 টাকা, এবং ক্রেডিট সাইডে টাকা হয়েছিল যে 32,500 টাকা। এখন তোমরা আশা করি তোমরা নিজেরাই বলতে পারছো যে কোন পাশে টাকা বেশি। যে পাশে টাকা বেশি হয়েছে সেটা দুনো পাশে লিখে ফেলবা। এ পাশেও লিখবা এবং এ পাশেও লিখবা। লিখার পরে যে পাশে টাকা কম হয়েছে সে পাশে ওই মানে 1,28,000 টাকা হওয়ার জন্য এটা হচ্ছে ডেবিট সাইডের টাকা, এটা ডেবিটের, এটা হচ্ছে তোমার ক্রেডিটের টাকা। ডেবিট সাইডের টাকার সমান ক্রেডিট সাইডের টাকা হতে হবে, মানে দুটোটার টাকা সমান হতে হবে। এজন্য তোমাকে 1,28,000 থেকে 1,32,500 টাকা বিয়োগ করার পর যে টাকাটা আসছে সেটা ক্রেডিট সাইডে আমরা 1,96,000 টাকা লিখেছি, কারণ হচ্ছে দুনো পাশে টাকা সমান করতেই হবে। 96,000 টাকা লিখলে আমি বলছি এখানে যদি 96,000 টাকা ব্যালেন্স সিডি হয় তার বিপরীতে নিচে করে তোমরা এখানে লিখবা। এখানে সেটা ব্যালেন্স বিডি হবে 1 তারিখে ওই পাশে, ঠিক আছে? এভাবে লিখার পর অঙ্কটা হয়ে যাবে। এরপর কোনো ধরনের ঝামেলা হবে না, তারপর তোমরা এভাবে ক্লোজ করে দিবা। আমি তোমাদের এন্ট্রি 6-7টা দেখে আমি ছোট করে কলমটা করেছি। তোমরা কলমটা করবা পেন্সিল দিয়ে, লাস্টে বর্ডারটা দিবা না, সেটা পরে দিবা, ঠিক আছে? অঙ্কটা কত বড় হয় তোমরা আইডিয়া করতে পারবা না, যারা পারো তারা তো ভালোই, ঠিক আছে? এবার অঙ্কটা করবা এই সিস্টেমে করবা, ঠিক আছে? আশা করি তোমাদের আমি মেসেজ দেওয়ালি না বস্ত্রালয়ের 1 ঘর নগদান বই মানে অনুশীলন 1 ননের যে গ নাম্বারটা রয়েছে সেটা আমি তোমাদের বোঝাতে পেরেছি। আজকে পর্যন্তই ভালো থেকো, সুস্থ থেকো। আর ভিডিওটা কেমন হলো কমেন্টে বলবা, এবং কোন জায়গাটা তোমরা বুঝো নাই ভালো করে বোঝার চেষ্টা করবা, ঠিক আছে? পরবর্তী আমি আরেকটা সৃজনশীলের মাধ্যমে 2 ঘর এবং 3 ঘর নগদান বই ধারাবাহিকভাবে তোমাদের নিয়ে আসবো। ভালো থেকো, সুস্থ থাকো, অ্যাক্টিভ এডুকেশন চ্যানেলের সাথে জুড়ে থাকো। আল্লাহ হাফেজ।